একটা পরিবারের ভেতরের সম্পর্ক আসলে কতটা শক্ত সেটা বোঝা যায় তখনই যখন সেই পরিবারে হঠাৎ এমন একজন মানুষ আসে যাকে ঘিরে সবাই আলাদা আলাদাভাবে ভাবতে শুরু করে। কারো কাছে সে একজন অসহায় মানুষ, কারো কাছে সে একজন অতিথি, কারো কাছে সে দায়িত্ব, আবার কারো কাছে সে হয়ে ওঠে সবচেয়ে বড় হুমকি। এই গল্পে সাথীর আগমনও ঠিক তেমন। প্রথম দেখায় মনে হতে পারে গ্রামের একটা সহজ সরল মেয়ে বিপদে পড়ে শহরে এসেছে, আর তাকে ঘিরেই এত ঝামেলা তৈরি হচ্ছে। কিন্তু গল্পটা একটু মন দিয়ে দেখলে বোঝা যায় সাথী আসলে এই পরিবারের সমস্যার মূল কারণ নয়, বরং সাথীর আগমন পরিবারের ভেতরে আগে থেকেই থাকা কিছু দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। আর সেই দুর্বলতার সবচেয়ে বড় উদাহরণ হল নরিক আর আলিফের সম্পর্ক। শুরুতে আলিফকে আমরা এমন একজন মানুষ হিসেবে দেখি যে বাইরের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এলাকার কিছু ছেলের সঙ্গে তার ঝামেলা হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত সে বিষয়টা সামলানোর চেষ্টা করে। এখানে আলিফের একটা ভালো দিক দেখা যায়। সে পুরোপুরি দায়িত্বহীন নয়, কিন্তু সমস্যা হল বাইরে মানুষের সঙ্গে যতটা দৃঢ়ভাবে কথা বলতে পারে, নিজের সংসারের সমস্যার সামনে ততটাই দুর্বল হয়ে পড়ে। আর একটা সম্পর্কের ক্ষেত্রে এই দুর্বলতাই অনেক সময় সবচেয়ে বড় সমস্যা তৈরি করে। কারণ সংসারে শুধু ভালো মানুষ হলেই হয় না, কখন কোথায় সীমা টানতে হবে, কখন কাউকে বুঝিয়ে বলতে হবে, আর কখন পরিস্থিতি থামিয়ে দিতে হবে সেটাও জানতে হয়। আলিফের সংসারে এই জায়গাটাই সবচেয়ে দুর্বল। অন্যদিকে নরিনকে প্রথমে খুব সহজে একজন রাগী বা ঈর্ষাপরায়ণ স্ত্রী হিসেবে দেখা যায়, কিন্তু তার চরিত্রটা একটু গভীরে দেখলে আরও একটা বিষয় বোঝা যায়। নরিনের ভেতরে প্রচণ্ড নিরাপত্তাহীনতা আছে। সে নিজের জায়গা নিয়ে ভয় পায়। সে মনে করে তার স্বামীকে অন্য কেউ তার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারে। আর সাথীর মতো একজন মেয়ে যখন হঠাৎ তাদের জীবনে আসে, তখন সেই ভয় আরও বেড়ে যায়। কিন্তু নরিনের সবচেয়ে বড় সমস্যা হল সে নিজের ভয়কে ভালোভাবে প্রকাশ করতে পারে না। সে যদি আলিফকে শান্তভাবে বলতো, তোমার সঙ্গে সাথীকে এত কাছাকাছি দেখে আমার খারাপ লাগছে, তাহলে হয়তো বিষয়টা একটা স্বাভাবিক দাম্পত্য আলোচনার মধ্যেই থাকত। কিন্তু সে সেটা না করে সরাসরি সাথীকে সন্দেহ করতে শুরু করে। তারপর শুরু হয় অভিযোগ, তারপর অপমান, তারপর রাগ। আর ধীরে ধীরে সেই রাগ এমন একটা পর্যায়ে যায় যেখানে যুক্তির জায়গা প্রায় হারিয়ে যায়। কিন্তু এখানেই নাটকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখে পড়ে। সাথী আসার আগেও নরিন পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে ঝগড়ায় জড়াত। অর্থাৎ সমস্যাটা শুধু সাথী নয়, সাথী আসার আগে থেকেই নরিনের সঙ্গে পরিবারের একটা দূরত্ব ছিল। তাহলে সাথী আসার পর এত বড় সমস্যা কেন তৈরি হল? কারণ সাথী একটা নতুন ট্রিগার হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবনে অনেক সময় এমন হয়, ভেতরে অনেক দিন ধরে জমে থাকা রাগ, ক্ষোভ বা ইনসিকিউরিটি থাকে। তারপর ছোট্ট একটা ঘটনা সেই সব কিছুকে একসঙ্গে বিস্ফোরিত করে দেয়। সাথীর ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। এবার আসি সাথীর চরিত্রে। সাথী গ্রামের মেয়ে, শহরের জীবন তার কাছে নতুন। সে শহরের সামাজিক নিয়মগুলো বোঝে না। কোন কথাটা কোথায় বলা উচিত, কার সঙ্গে কতটা দূরত্ব রাখা উচিত, এসব তার কাছে স্বাভাবিকভাবে আসে না। কিন্তু তার একটা জিনিস খুব স্পষ্ট, সে আন্তরিক। কেউ তার উপকার করলে সে কৃতজ্ঞ হয়, কেউ তাকে সাহায্য করলে সে সেটা ভালোবাসা বা মানবিকতা হিসেবেই নেয়। শিশির যখন তাকে বিপদ থেকে উদ্ধার করে, তারপর ঢাকায় নিয়ে আসে, তার জন্য থাকার ব্যবস্থা করে, কাপড় কিনে দেয় এবং পড়াশোনার সুযোগ করে দেওয়ার কথা বলে, সাথীর কাছে এগুলো একজন ভালো মানুষের ভালো কাজ। কিন্তু নরিনের চোখে একই ঘটনাগুলোর অর্থ সম্পূর্ণ আলাদা। এখানেই গল্পের সবচেয়ে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। একজন দেখছে মানবিকতা, আর একজন দেখছে সম্পর্কের সম্ভাবনা। একজন দেখছে অসহায় একটা মেয়ে, অন্যজন দেখছে নিজের সংসারের জন্য সম্ভাব্য হুমকি। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো মিল না থাকায় সমস্যা আরও বাড়তে থাকে। বিশেষ করে সেই রিকশার ঘটনাটা। সাথী রিকশা থেকে পড়ে যাচ্ছিল, শিশির তাকে ধরে ফেলে। একজন মানুষ পড়ে গেলে তাকে ধরে ফেলা স্বাভাবিক মানবিক আচরণ, কিন্তু নরিন আগে থেকেই সন্দেহ ভুগছিল, তাই তার কাছে ঘটনাটা আর স্বাভাবিক থাকেনি। সে এটাকে নিজের সন্দেহের প্রমাণ হিসেবে দেখতে শুরু করে। এখানে নাটকটা মানুষের একটা খুব বাস্তব মানসিক দুর্বলতা দেখিয়েছে। আমরা যখন কাউকে নিয়ে আগে থেকেই একটা ধারণা তৈরি করে ফেলি, তখন পরের ঘটনাগুলো সেই ধারণার সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করি। নরিনের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। সে শিশির আর সাথীর প্রতিটি ইন্টারঅ্যাকশনের মধ্যে এমন কিছু খুঁজছে যা তার সন্দেহকে সত্যি প্রমাণ করবে।
আর সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের সন্দেহকে প্রশ্ন করছে না। সে ভাবছে না আমি ভুল বুঝছি, বরং সে ভাবছে আমি ঠিকই বুঝেছি। এই দুই চিন্তার মধ্যে বিশাল পার্থক্য আছে। প্রথমটা সম্পর্ক বাঁচাতে পারে, দ্বিতীয়টা সম্পর্ক ধ্বংস করতে পারে। এদিকে শিশিরও পুরোপুরি দায়মুক্ত নয়। তার উদ্দেশ্য হয়তো ভালো, সে একজন বিপদে পড়া মেয়েকে সাহায্য করেছে, কিন্তু ভালো উদ্দেশ্য থাকলেই প্রতিটি সিদ্ধান্ত সঠিক হয় না। সাথীর প্রতি তার অতিরিক্ত দায়িত্ব নেওয়া পরিবারের অন্য সদস্যদের অস্বস্তি তৈরি করছে, এটা তার বোঝা উচিত ছিল। বিশেষ করে সে যখন নিজেই জানে যে নরিনীর সঙ্গে তার সম্পর্ক আগে থেকেই ভালো নয়। অর্থাৎ শিশিরের সমস্যা হল সে নিজের মানবিক দিকটা দেখছে, কিন্তু তার কাজের ইমোশনাল ইম্প্যাক্ট অন্যদের ওপর কতটা পড়ছে সেটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে না। আর আলিফের অবস্থাটা আরও জটিল। সে একদিকে সাথীর প্রতি মানবিক, অন্যদিকে নরিনের আচরণও বোঝার চেষ্টা করছে, কিন্তু সে কোনো জায়গাতেই দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছে না। একদিকে স্ত্রী, অন্যদিকে পরিবারের মানুষ, তারপর সাথীর নিরাপত্তা, সব কিছুর মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে সে এমন একটা অবস্থায় পৌঁছচ্ছে যেখানে কাউকেই পুরোপুরি সন্তুষ্ট করতে পারছে না। এখানেই গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সম্পর্কে শুধু নিজের উদ্দেশ্য ভালো হলেই হয় না। আপনি কি করতে চেয়েছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, অন্য মানুষ আপনার কাজটাকে কিভাবে অনুভব করেছে সেটাও গুরুত্বপূর্ণ। কারণ সম্পর্ক শুধু ইন্টেনশন দিয়ে চলে না, রিলেশনশিপ চলে কমিউনিকেশন আর ট্রাস্ট দিয়ে। আর এই পরিবারের দুটো জিনিসই ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়ও খুব গুরুত্বপূর্ণ, শ্রেণীবোধ। সাথীকে বারবার গ্রামের মেয়ে হিসেবে দেখা হচ্ছে, আর শহরে মানুষ হিসেবে নরিন নিজেকে বেশি শিক্ষিত, বেশি আধুনিক মনে করে। কিন্তু নাটক এখানেই একটা দারুণ আইরনি তৈরি করে। যে মানুষ অন্যকে ছোটলোক বলে অপমান করছে, তার নিজের আচরণ কি সত্যিই বড়লোকের মতো? আবার যে মেয়েটাকে গ্রামের, সরল বা অশিক্ষিত বলা হচ্ছে, সেই অনেক সময় মানুষের সাহায্যের মূল্য বুঝছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সহজে মানুষের সঙ্গে মিশছে। তাহলে আসল শিক্ষা কোথায়? শিক্ষা কি শুধু স্কুল কলেজে, নাকি মানুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটাও শিক্ষার একটা অংশ? এই প্রশ্নটাই সাথী চরিত্রের মাধ্যমে গল্পটা খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সাথী হয়তো নিজেও বুঝতে পারছে না যে তার উপস্থিতি একটা পরিবারের সম্পর্কের আয়না হয়ে দাঁড়িয়েছে। সে যেদিকেই যাচ্ছে কারো না কারো ভেতরের সমস্যা প্রকাশ পাচ্ছে। কেউ তার মধ্যে দায়িত্ব দেখছে, কেউ ভালোবাসার সম্ভাবনা দেখছে, কেউ নিজের জায়গা হারানোর ভয় দেখছে, আর কেউ আবার তাকে নিয়ে সামাজিক সম্মানের চিন্তা করছে। অর্থাৎ একই মানুষকে ঘিরে সবাই আলাদা আলাদা সত্য তৈরি করে ফেলেছে। আর যখন একই ঘটনাকে পাঁচজন মানুষ পাঁচভাবে দেখতে শুরু করে, তখন সত্যের চেয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংই শক্তিশালী হয়ে যায়। এই কারণেই গল্পের আসল সংঘর্ষ সাথীকে নিয়ে নয়। আসল সংঘর্ষ হল কে কাকে বিশ্বাস করবে, কে নিজের অহংকার একটু পাশে রেখে অন্যের কথা শুনবে, আর কে নিজের সন্দেহকে সত্যি প্রমাণ করতে গিয়ে এমন একটা সীমা পার করবে যেখান থেকে আর ফিরে আসা সহজ হবে না। কারণ এতক্ষণ পর্যন্ত যা হয়েছে সেগুলো মূলত কথার ঝগড়া, সন্দেহ আর মানসিক দ্বন্দ্ব। কিন্তু পরিস্থিতি যখন সেই সীমা পার করে সরাসরি অপমান আর শারীরিক সংঘর্ষের দিকে যায়, তখন এই পরিবারের সম্পর্কগুলো একেবারে নতুন একটা পরীক্ষার সামনে দাঁড়িয়ে যায়। আর এখানেই গল্পের উত্তেজনা ঠিক জায়গায় পৌঁছতে শুরু করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সাথী আর নরিনের মধ্যে সমস্যা এখন আর সাধারণ ভুল বোঝাবুঝির মধ্যে সীমাবদ্ধ নেই। একজন মনে করছে তার সম্মান নষ্ট করা হচ্ছে, অন্যজন মনে করছে তার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আর মাঝখানে আলিফ আর শিশির এমন একটা অবস্থায় পড়ে গেছে যেখানে তারা যতই বিষয়টা সামলাতে চাচ্ছে, পরিস্থিতি ততই জটিল হচ্ছে। নরিনের সবচেয়ে বড় সমস্যা হল, সে সাথীকে একজন আলাদা মানুষ হিসেবে দেখতে পারছে না। তার চোখে সাথী এখন শুধু একজন অতিথি নয়, সাথী মানেই একটা সম্ভাব্য বিপদ। এখানে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করার মতো। নরিন সাথীর সৌন্দর্য নিয়েও প্রশ্ন তোলে। সে নিজের সঙ্গে সাথীর তুলনা করে জানতে চায়, ওই মেয়ের থেকে কি আমি কম সুন্দর? এই প্রশ্নটা আসলে সৌন্দর্যের প্রশ্ন নয়, এটা ইনসিকিউরিটির প্রশ্ন। নরিনের ভয় হচ্ছে, যদি তার স্বামী অন্য কারোর মধ্যে এমন কিছু খুঁজে পায় যা তার মধ্যে নেই। এই ভয় থেকেই সে নিজের মূল্য অন্য একজন নারীর সঙ্গে তুলনা করতে শুরু করে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই তুলনাটা আসলে খুব বিপজ্জনক, কারণ ভালোবাসায় কে বেশি সুন্দর প্রশ্নটা কখনো মূল বিষয় হওয়া উচিত নয়। মূল প্রশ্ন হওয়া উচিত, আমাদের মধ্যে বিশ্বাস আছে কিনা। আর এখানেই নরিনের সম্পর্ক দুর্বল। সে আলিফকে বিশ্বাস করতে পারছে না,
আলিফ ও নরিনকে বোঝাতে গিয়ে ধীরে ধীরে বিরক্ত হয়ে যাচ্ছে। ফলে তাদের প্রতিটি কথোপকথন আলোচনার বদলে তর্কে পরিণত হচ্ছে। আর তর্কের একটা ভয়ঙ্কর দিক আছে। শুরুতে মানুষ একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে কথা বলে, কিন্তু কিছুক্ষণ পর সেই ঘটনা থেকে পুরনো সব অভিযোগ বেরিয়ে আসে। এই নাটকেও ঠিক সেটাই হচ্ছে। সাথীকে নিয়ে শুরু হওয়া ঝগড়া ধীরে ধীরে পরিবারের টাকা পয়সা, দায়িত্ব, কে কাকে কতটা সাহায্য করেছে, কে কতটা সম্মান দিয়েছে, এসব পুরনো হিসাব সামনে নিয়ে আসে। অর্থাৎ সাথী শুধু নতুন একটা সমস্যা নয়, সে পুরনো সমস্যাগুলোর দরজাটাও খুলে দিয়েছে। আলিফ যখন বলে নরিন সবসময় সবার সঙ্গে ঝগড়া করে, তখন হয়তো সে সত্য কথাই বলছে, কিন্তু কথাটা বলার পদ্ধতি গুরুত্বপূর্ণ। কারোর আচরণ ভুল হলে সেটা বোঝাতে গিয়ে তাকে মানসিক রোগী বা অপমানজনক ভাষায় আক্রমণ করলে সমস্যা সমাধান হয় না, বরং মানুষ আরও ডিফেন্সিভ হয়ে যায়। নরিন তখন নিজের ভুল নিয়ে ভাবার বদলে মনে করে পুরো পরিবার তার বিরুদ্ধে। এখানেই কনফ্লিক্ট আরও গভীর হয়। সে ভাবতে শুরু করে সবাই মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ধরনের পরিস্থিতিতে একজন মানুষ নিজের ভুল স্বীকার করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে, কারণ তখন তার কাছে পৃথিবীটা দুই ভাগ হয়ে যায়, আমি বনাম ওরা। আর নরিনের চরিত্রে আমরা ধীরে ধীরে সেই অবস্থাটাই দেখতে পাই। এদিকে সাথী নিজের অবস্থান থেকে পরিস্থিতিকে আরও জটিল করে ফেলে। সে স্বভাবগতভাবে অনেক বেশি খোলামেলা। শিশির তাকে সাহায্য করছে, সে তার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলে, ঘোরে, হাসে, খাবারের গল্প করে। তার কাছে এসব হয়তো একেবারেই ইনোসেন্ট, কিন্তু শহুরে পারিবারিক পরিবেশে, বিশেষ করে একজন বিবাহিত পুরুষকে ঘিরে, এই ধরনের ঘনিষ্ঠতা অন্যভাবে দেখা হতে পারে। এখানে সাথীরও একটা সীমারেখা বোঝার প্রয়োজন ছিল। তার সরলতা সত্যি হতে পারে, কিন্তু অন্যের অস্বস্তিকে পুরোপুরি উপেক্ষা করাও ঠিক নয়। এই জায়গায় নাটকটা শুধু নরিনকে দোষী বনিয়ে থেমে যায়নি, বরং সাথীর কিছু আচরণও প্রশ্নের মধ্যে রেখেছে। যেমন গভীর রাতে শিশিরকে কলা কিনে দিতে বলা। বিষয়টা শুনতে হাস্যকর, কিন্তু পরিবারের একজন বিবাহিত পুরুষকে রাতের বেলায় ব্যক্তিগত প্রয়োজনে বাইরে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি করা স্বাভাবিকভাবেই নরিনের অস্বস্তি বাড়াবে। এখানে সাথী হয়তো বুঝতেই পারছে না তার আচরণ অন্যদের কাছে কেমন দেখাচ্ছে, আর এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ছে। এরপর আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। নরিনের হাতে সাথী অপমানিত হয় এবং পরিস্থিতি শারীরিক সংঘর্ষের দিকে যায়। এটা নাটকের খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখান থেকে নরিন আর শুধু একজন সন্দেহপ্রবণ স্ত্রী থাকে না, সে এমন একটা সীমা পার করে যেখানে তার রাগ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একজন অতিথির ওপর হাত তোলা, যে কারণেই থাকুক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ নয়। এখানে নরিনের নিজের যুক্তি যতই থাকুক, তার পদ্ধতি ভুল। কারণ অভিযোগ করার অধিকার থাকতে পারে, কিন্তু অপমান বা শারীরিক আক্রমণের অধিকার কারও নেই। সাথীও অবশ্য চুপ করে থাকে না, সে পাল্টা প্রতিরোধ করে। এখানে তার চরিত্রের আরেকটা দিক সামনে আসে। সাথী হয়তো সহজ সরল, কিন্তু দুর্বল নয়। গ্রাম থেকে আসা বলে সে নিজের সম্মান বিসর্জন দেবে, এমনটা সে মানতে রাজি নয়। এখানে গ্রামের মেয়ে পরিচয়টা একটা সিম্বলিক মিনিং তৈরি করে। যে মানুষটাকে সবাই দুর্বল ভাবছে, সেই মানুষটাই শেষ পর্যন্ত নিজের জায়গায় দাঁড়িয়ে যায়। আর নরিনের সঙ্গে সাথীর সংঘর্ষ আসলে দুই নারীর ব্যক্তিগত যুদ্ধের চেয়ে বড় কিছু। একজন নিজের সংসার রক্ষা করতে চাইছে, অন্যজন নিজের আত্মসম্মান রক্ষা করতে চাইছে, কিন্তু দুজনের পথই ভুল দিকে চলে যাচ্ছে। একজন সন্দেহকে অস্ত্র বানাচ্ছে, একজন রাগকে প্রতিরোধের অস্ত্র বানাচ্ছে। আর এই সংঘর্ষের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে পরিবারের পরিবেশ। কারণ এখন আর শুধু নরিন আর সাথীর সমস্যা নেই, পুরো পরিবারকে পক্ষ নিতে হচ্ছে। কেউ বলছে সাথীকে রাখা উচিত, কেউ বলছে তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া উচিত, কেউ বলছে নরিন ভুল করেছে, আবার কেউ বলছে সাথীর আচরণও ঠিক হয়নি। এখানে পরিবারের বড়দের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা যদি শুরুতেই পরিষ্কার কিছু নিয়ম তৈরি করত, তাহলে হয়তো এত বড় সংঘর্ষ তৈরি হতো না। একজন অতিথিকে সম্মান দেওয়া যেমন দরকার, তেমনি পরিবারের সদস্যদের অস্বস্তিকেও গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু এখানে কেউই সময়মতো সীমা ঠিক করে দেয়নি। ফলে সমস্যা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যেখানে এখন প্রশ্ন উঠছে, সাথীকে কি এই বাড়িতে রাখা সম্ভব? আর এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ তাকে বের করে দিলে মানবিকতার প্রশ্ন আসে, আবার তাকে রেখে দিলে পরিবারের মধ্যে আরও বড় সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে। তার ওপর শিশিরের সঙ্গে সাথীর সম্পর্ক নিয়ে বাড়ির ভেতরে সন্দেহ আরও বাড়ছে, বিশেষ করে যখন সাথী স্পষ্ট করে বলে সে শিশিরের হাত ছেড়ে যাবে না, তখন গল্পের সম্পর্কগুলো আরও জটিল হয়ে ওঠে। এখানে সাথীর কথাকে সরাসরি প্রেম হিসেবে দেখলে ভুল হবে।
তার মধ্যে কৃতজ্ঞতা, নিরাপত্তার অনুভূতি, আবেগ এবং হয়তো নির্ভরশীলতা সবকিছু একসঙ্গে কাজ করছে। কিন্তু শিশিরের পরিবার সেই আবেগকে কিভাবে দেখছে সেটাই এখন গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষের কাছে যে সম্পর্ক নির্দোষ, অন্যজনের কাছে সেটাই হতে পারে সবচেয়ে বড় সন্দেহের কারণ। আর ঠিক এই জায়গায় গল্পটা একটা বড় প্রশ্ন তুলে দেয়। মানুষ কি সত্যি যা দেখে সেটাই বিশ্বাস করে, নাকি সে যা বিশ্বাস করতে চায় সেটাই দেখতে শুরু করে? নরিনের ক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটাই বেশি সত্যি মনে হয়। সে আগে থেকেই ভয় পাচ্ছে, তাই প্রতিটি ঘটনা তার ভয়কে আরও শক্তিশালী করছে। আর যখন ভয়, রাগ আর অহংকার একসঙ্গে কাজ করে, তখন সবচেয়ে কাছের মানুষটাকেও শত্রু মনে হতে পারে। এই পরিবারের ক্ষেত্রেও এখন সেটাই ঘটছে। তবে সবচেয়ে বড় বিপদ এখনও সামনে। কারণ সাথীকে ঘিরে যে বিরোধ শুরু হয়েছিল সেটা এখন শুধু স্বামী স্ত্রীর ঝগড়া নয়, এটা পরিবারের সম্মান, সম্পর্কের সীমারেখা, সামাজিক শ্রেণীবোধ এবং ভালোবাসার ধারণার সঙ্গে জড়িয়ে গেছে। আর এখান থেকেই গল্পের আসল গভীরতা আরও স্পষ্ট হতে শুরু করে। এখন পর্যন্ত গল্পটা দেখলে মনে হতে পারে পুরো ঝামেলার কেন্দ্রবিন্দু হচ্ছে সাথী। কিন্তু একটু থেমে যদি পুরো ঘটনাগুলো একসঙ্গে দেখি, তাহলে একটা ভিন্ন ছবি সামনে আসে। সাথী আসার আগে থেকেই এই পরিবারে সমস্যা ছিল। নরিনের সঙ্গে পরিবারের বিভিন্ন সদস্যের সম্পর্ক ভালো ছিল না। আলিফের সঙ্গেও তার নিয়মিত ঝগড়া হতো। অর্থাৎ সাথী আসার পর সমস্যাটা তৈরি হয়নি, বরং সাথী এসে সমস্যাগুলোকে দৃশ্যমান করে দিয়েছে। এখানেই নাটকের সবচেয়ে বড় হিডেন মিনিং। অনেক সময় আমাদের জীবনে একটা মানুষকে আমরা সমস্যা মনে করি, অথচ সেই মানুষটা আসলে আমাদের জীবনের পুরনো সমস্যাগুলোকে শুধু সামনে নিয়ে আসে। সাথীও অনেকটা সেই আয়নার মতো। তার উপস্থিতিতে নরিনের ইনসিকিউরিটি প্রকাশ পেয়েছে, শিশিরের অতিরিক্ত দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে, আলিফের সিদ্ধান্তহীনতা প্রকাশ পেয়েছে, আর পরিবারের অন্য সদস্যদের মধ্যেও কে কাকে কতটা গ্রহণ করতে পারে সেটা প্রকাশ পেয়েছে। এবার আসি নরিনের মানসিক অবস্থায়। নরিনের সবচেয়ে বড় ভয়, সে হয়তো তার স্বামীর জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। সে নিজেকে সাথীর সঙ্গে তুলনা করছে, সৌন্দর্য নিয়ে প্রশ্ন করছে, কে বেশি সুন্দর, কে বেশি আধুনিক, কে বেশি শিক্ষিত, এই সব হিসাব করতে শুরু করেছে। কিন্তু ভালোবাসার সম্পর্ককে যখন কম্প্যারিজনের মধ্যে নিয়ে আসা হয়, তখন সম্পর্কের ভিতটাই দুর্বল হয়ে যায়। কারণ মানুষ তখন নিজের ভালো দিক দেখার বদলে অন্যজনের সঙ্গে নিজেকে তুলনা করতে থাকে। নরিনও তাই করছে। সেই সাথীর মধ্যে এমন কিছু খুঁজছে যা তার নিজের মধ্যে নেই। কিন্তু আসলে তার নিজের সবচেয়ে বড় দুর্বলতা সাথী নয়, তার নিজের ইনসিকিউরিটি। আর এই ইনসিকিউরিটির সঙ্গে যুক্ত হয়েছে পজেসিভনেস। নরিন মনে করে আলিফ তার স্বামী, তাই আলিফ কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, কাকে সাহায্য করবে, এসবের উপর তার অধিকার আছে। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সম্পর্কে কেয়ার করা আর কন্ট্রোল করা এক জিনিস নয়। আপনি আপনার সঙ্গীর প্রতি যত্নশীল হতে পারেন, তার কোনো আচরণে আপনার কষ্ট হতে পারে, আপনি সেটা জানাতেও পারেন। কিন্তু যখন আপনি বলতে শুরু করেন, ওর সঙ্গে কথা বলবে না, ওকে বাড়িতে রাখবে না, ওর সঙ্গে বাইরে যাবে না, তখন সেটা যত্নের চেয়ে কন্ট্রোলের দিকে চলে যায়। নরিনের ক্ষেত্রে সেই সীমাটা ধীরে ধীরে অতিক্রম হচ্ছে। আর মজার ব্যাপার হলো, যত বেশি সে আলিফকে নিয়ন্ত্রণ করতে চাইছে, আলিফ তত বেশি তার কাছ থেকে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে। এটা সম্পর্কের একটা কমন প্যারাডক্স। কাউকে হারানোর ভয় থেকে যখন তাকে অতিরিক্ত আঁকড়ে ধরা হয়, তখন সেই মানুষটাই ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। এদিকে সাথীর চরিত্রেও একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা আছে। সাথী গ্রামের মেয়ে, তার কথা বলার ধরন আলাদা, তার খাবারের অভ্যাস আলাদা, তার সামাজিক ধারণা আলাদা। কিন্তু পরিবারের কিছু মানুষ তাকে ছোট লোক হিসেবে দেখছে। এখানে নাটকটা আসলে শ্রেণী বৈষম্যের একটা চিত্র দেখিয়েছে। শহুরে হওয়া মানেই কি মানসিকভাবে বড় হওয়া, শিক্ষিত হওয়া মানেই কি ভদ্র হওয়া, আর গ্রামের হওয়া মানে কি অশিক্ষিত বা নিম্নমানের মানুষ? নাটকের ঘটনাগুলো বারবার এই ধারণাকে প্রশ্ন করে, বিশেষ করে যখন একজন তথাকথিত শিক্ষিত মানুষ অন্যকে অপমানজনক ভাষায় কথা বলে, তখন দর্শকের সামনে একটা আইরনি তৈরি হয়। সাথীর সরলতা হয়তো অনেক সময় বিরক্তিকর, তার কিছু আচরণ পরিস্থিতি জটিলও করেছে, কিন্তু তার মধ্যে একটা জিনিস আছে, সে মানুষকে খুব দ্রুত বিশ্বাস করে। শিশির তাকে সাহায্য করেছে, তাই তার কাছে শিশির একজন ভালো মানুষ। সে শিশিরের প্রতি কৃতজ্ঞ, কিন্তু সেই কৃতজ্ঞতা কোথায় গিয়ে ইমোশনাল অ্যাটাচমেন্টে পরিণত হচ্ছে সেটা সাথী নিজেও হয়তো বুঝতে পারছে না। এই জায়গাটাই সবচেয়ে সেন্সিটিভ। কারণ সাথী যদি শিশিরকে শুধুই একজন উপকারকারী ভাই হিসেবে দেখে, তাহলে তার অনেক আচরণ স্বাভাবিক। কিন্তু যদি তার ভেতরে সত্যি অন্যরকম অনুভূতি তৈরি হয়ে থাকে, তাহলে গল্পের কনফ্লিক্ট আরও বড়।
নাটক ইচ্ছা করেই এই জায়গাটাকে পুরোপুরি পরিষ্কার করে না। এতে সাসপেন্স তৈরি হয়, দর্শকও ভাবতে বাধ্য হয় সাথী কি সত্যিই সরল, নাকি সে নিজের অনুভূতিগুলো খুব ভালোভাবেই বোঝে। তার কথাবার্তায় মাঝে মাঝে এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যা পুরোপুরি নির্দোষ বলেও মনে হয় না। আবার একই সঙ্গে এটাও সত্যি যে সাথী শহরের সামাজিক সীমারেখা সম্পর্কে অভ্যস্ত নয়, তাই তার আচরণকে সরাসরি খারাপ উদ্দেশ্য হিসেবে বিচার করাও ঠিক হবে না। এখানে নাটকের স্টোরি টেলিং বেশ ইন্টারেস্টিং, কারণ একজন চরিত্রকে পুরো সাদা বা পুরো কালো না বানিয়ে অ্যাম্বিগুইটি রাখা হয়েছে। এখন শিশিরের কথাও বলা দরকার। শিশির হয়তো ভালো মানুষ, সে সাথীকে সাহায্য করেছে, কিন্তু তার একটা ভুল আছে, সে সীমারেখার বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেনি। সে হয়তো ভাবছে আমি তো খারাপ কিছু করছি না, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে শুধু নিজের ইন্টেনশন গুরুত্বপূর্ণ নয়, অন্য মানুষ কি অনুভব করছে সেটাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন নরেন স্পষ্টভাবে অস্বস্তি প্রকাশ করছে, তখন শিশিরের উচিত ছিল পরিস্থিতিটাকে আরও কেয়ারফুলি হ্যান্ডেল করা। সে যদি শুরুতেই সাথীর থাকার ব্যবস্থা, বাইরে যাওয়া, ব্যক্তিগত যোগাযোগ সবকিছু একটু সীমার মধ্যে রাখত, তাহলে অনেক ভুল বোঝাবুঝি কমতে পারত। এখানে একটা বড় শিক্ষা আছে। মানবিকতা মানে শুধু সাহায্য করা নয়, সাহায্য করার পদ্ধতিটাও গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমরা ভালো কিছু করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করি যেখানে অন্য মানুষ কষ্ট পায়। তখন প্রশ্ন ওঠে, ভালো কাজের ফল খারাপ হলে দায়টা কোথায়? নাটক সরাসরি উত্তর দেয় না, বরং দর্শককে ভাবতে দেয়। আর আলিফের চরিত্র এখানে গুরুত্বপূর্ণ। সে বারবার সবাইকে বোঝাতে চেষ্টা করছে, কিন্তু সে একটা বড় ভুল করছে। সে প্রশ্নের গভীরে না গিয়ে প্রতিবার ইমিডিয়েট সিচুয়েশন সামলাচ্ছে। আজ নরিন রেগে গেছে, তাকে বোঝানো। কাল সাথী কষ্ট পেয়েছে, তাকে বোঝানো। পরশু পরিবারে ঝামেলা, সেটা থামানো। কিন্তু মূল প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। এই বাড়িতে সম্পর্কগুলোর সীমা কি? সাথী কতদিন থাকবে? শিশিরের দায়িত্ব কোথায় শেষ হবে? নরিনের ইনসিকিউরিটি কিভাবে অ্যাড্রেস করা হবে? আর সবচেয়ে বড় কথা, আলিফ আর নরিন নিজেদের সম্পর্কটা কিভাবে ঠিক করবে? এই প্রশ্নগুলো এড়িয়ে গেলে সাময়িকভাবে ঝগড়া থামানো যায়, কিন্তু সমস্যা থেকে যায়। আর সেই কারণেই গল্পের উত্তেজনা শুধু সাথীকে নিয়ে নয়, এটা একটা পরিবার কিভাবে নিজেদের কমিউনিকেশন ফেলিয়ারের মধ্যে আটকে যায় তার গল্প। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এখন নরেন নিজেকে একা মনে করছে। সে ভাবছে পুরো পরিবার তার বিরুদ্ধে। আর যখন একজন মানুষ নিজেকে সবার বিরুদ্ধে একা মনে করতে শুরু করে, তখন সে অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় যেটা পরে নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। অন্যদিকে সাথীও ধীরে ধীরে শিশিরের ওপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সে বলে তার হাত কেউ ছাড়িয়ে নিতে পারবে না। এই কথাটা খুব সাধারণ মনে হলেও এর মধ্যে একটা বড় ইমোশনাল সিগন্যাল আছে। একজন বিপদে পড়া মানুষ যখন কাউকে নিজের নিরাপত্তার জায়গা হিসেবে দেখতে শুরু করে, তখন সেই সম্পর্ক খুব দ্রুত গভীর হয়ে যেতে পারে। আর এই জায়গাটাই গল্পকে আরও বিপজ্জনক করে তুলছে, কারণ এখন আর শুধু নরিনের জেলেসি নেই, এখন সাথীর অ্যাটাচমেন্টও সামনে এসেছে। আর এই দুই অনুভূতি যদি একই সময় বাড়তে থাকে, তাহলে একটা পরিবারের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হওয়া খুব স্বাভাবিক। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এখানেই। কখনো কখনো মানুষকে সরিয়ে দিলেই সমস্যা দূর হয় না, কারণ সমস্যাটা যদি মানুষের মনে থাকে, তাহলে নতুন মানুষ এলেই সেটা আবার ফিরে আসবে। নরেন যদি নিজের ইনসিকিউরিটি নিয়ে কাজ না করে, সাথী চলে গেলেও তার সন্দেহ শেষ হবে না। শিশির যদি নিজের সীমারেখা না বোঝে, ভবিষ্যতেও একই ধরনের সমস্যা তৈরি হতে পারে। আর আলিফ যদি নিজের অবস্থান পরিষ্কার না করে, তাহলে সে যতই সবাইকে শান্ত করার চেষ্টা করুক, শেষ পর্যন্ত সবাইকেই হারানোর ঝুঁকি থাকবে। এই কারণেই গল্পটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে শুধু কে ঠিক আর কে ভুল এই প্রশ্ন যথেষ্ট নয়, বরং প্রশ্ন হল কে নিজের ভুলটা আগে বুঝতে পারবে। কারণ একটা সম্পর্ক ভাঙতে অনেক সময় একজনের ভুলই যথেষ্ট হয়, কিন্তু একটা সম্পর্ক বাঁচাতে দুজনকেই নিজের অহংকারের কিছুটা ছাড় দিতে হয়। এখন গল্পটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে সমস্যাগুলো আর আলাদা আলাদা নেই। সাথীকে ঘিরে যে ঝামেলা শুরু হয়েছিল, সেটা এখন পুরো পরিবারের সম্পর্কের সঙ্গে জড়িয়ে গেছে। নরিনের সন্দেহ, সাথীর সরলতা, শিশিরের দায়িত্ববোধ, আলিফের সিদ্ধান্তহীনতা আর পরিবারের বড়দের ভিন্ন ভিন্ন মত, সব কিছু মিলে পরিস্থিতিটা একটা বিস্ফোরণের মতো হয়ে উঠেছে। কিন্তু এই জায়গায় এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই সংঘর্ষ কি সত্যিই অনিবার্য ছিল? আমার মতে না। এই পরিস্থিতি অনেক আগেই থামানো যেত। শুধু একজনকে নয়, কয়েকজনকে নিজেদের জায়গা থেকে একটু পরিণত আচরণ করতে হতো। প্রথম ভুলটা নরিনের। তার সন্দেহ হয়তো পুরোপুরি অকারণ ছিল না, কারণ সাথী আর শিশিরের মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছিল এবং সাথীর কিছু আচরণ সত্যিই নরিনকে অস্বস্তিতে ফেলতে পারে।
কিন্তু সন্দেহ থাকা আর সেই সন্দেহের ভিত্তিতে কাউকে অপমান করা দুটো এক জিনিস নয়। নরেন যদি প্রথম থেকেই সাথীকে অপমান না করে বরং আলিফের সঙ্গে একান্তে বসে নিজের অনুভূতিটা ব্যাখ্যা করত, তাহলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকতে পারত। তার বদলে সে বারবার সাথীকে সরিয়ে দেওয়ার দাবি করেছে, এমনকি তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেছে। এখানেই নরেন নিজের সবচেয়ে বড় ভুল করেছে, কারণ সে নিজের সম্মান রক্ষা করতে গিয়ে অন্য একজনের সম্মান নষ্ট করেছে। আর কোনো সম্পর্কের মধ্যে এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড খুব বিপজ্জনক। আপনি নিজের জন্যে যে সম্মান চান, অন্যকেও সেই সম্মান দিতে হবে। এরপর আসে সেই শারীরিক সংঘর্ষ। এই জায়গাটাকে গল্পের ক্লাইম্যাক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ বলা যায়। নরেন সাথীর উপর হাত তোলে, সাথীও পাল্টা প্রতিরোধ করে। দৃশ্যটা হয়তো দর্শকের কাছে উত্তেজনাপূর্ণ, কিন্তু এর ভেতরের অর্থ আরও গুরুত্বপূর্ণ। এখানে দুইজন নারী আসলে নিজেদের অবস্থান রক্ষা করতে গিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নরেন মনে করছে, আমার সংসার আমি রক্ষা করছি। সাথী মনে করছে, আমার সম্মান আমি রক্ষা করছি। কিন্তু দুজনেই ভুল পদ্ধতি বেছে নিয়েছে। একজন আক্রমণ করেছে, অন্যজন প্রতিরোধ করেছে। ফলে সমস্যার সমাধান হয়নি, বরং আরও বড় হয়েছে। এখানে আলিফের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকে। আলিফ বারবার বলছে সে মানবিকতার জায়গা থেকে কাজ করেছে। রিকশা থেকে সাথী পড়ে যাচ্ছিল, তাই সে তাকে ধরেছে। এই ব্যাখ্যাটা যৌক্তিক, কিন্তু আলিফের ভুল হচ্ছে সে শুধু নিজের উদ্দেশ্যটা ব্যাখ্যা করছে। সে নরেনের অনুভূতিটা যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনছে না। ধরুন, আপনি কোনো কাজ খারাপ উদ্দেশ্যে করেননি, কিন্তু আপনার সঙ্গী সেই ঘটনায় কষ্ট পেয়েছে। তখন শুধু আমি তো কিছু করিনি বললে সমস্যা মেটে না। আপনাকে বলতে হবে, আমি বুঝতে পারছি তুমি কেন কষ্ট পেয়েছ। তারপর নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে। এই ইমোশনাল ভ্যালিডেশনের জায়গাটাই আলিফের মধ্যে দুর্বল। সে যুক্তি দিয়ে সমস্যার সমাধান করতে চায়, কিন্তু নরেন তখন যুক্তির অবস্থায় নেই, সে আবেগের মধ্যে আছে। তাই যত বেশি আলিফ যুক্তি দিচ্ছে, নরেন তত মনে করছে তাকে কেউ বুঝতে চাইছে না। এখানে পরিচালক যদি আরও গভীরে যেতে চান, তাহলে নরেনের চরিত্রকে শুধু রাগী স্ত্রী হিসেবে না দেখিয়ে তার ভেতরের ভয়টাকে আরও সামনে আনা খুব গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ হঠাৎ করে এমন হয়ে যায় না। তার অভিজ্ঞতা, তার ইনসিকিউরিটি, তার সম্পর্কের ইতিহাস সব কিছু মিলে একটা আচরণ তৈরি হয়। নরেনের ক্ষেত্রেও হয়তো দীর্ঘদিন ধরে জমে থাকা কিছু অভিমান আছে। সে মনে করে পরিবারের কেউ তাকে ভালোভাবে গ্রহণ করে না। সে মনে করে তার স্বামী তার পাশে যথেষ্ট নেই। সে মনে করে সবাই তাকে ভুল বোঝে। এই অনুভূতিগুলো যদি সত্যিই তার মধ্যে থাকে, তাহলে তার আচরণের পেছনে একটা ইমোশনাল এক্সপ্লেনেশন পাওয়া যায়। তবে এক্সপ্লেনেশন আর জাস্টিফিকেশন এক জিনিস নয়। তার কষ্ট সত্যি হতে পারে, কিন্তু তার ভুল আচরণকে তাই বলে সঠিক বলা যায় না। এটা নাটকের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। কাউকে বুঝতে হলে তার কষ্ট বুঝতে হবে, কিন্তু তার ভুলকে ভুলও বলতে হবে। অন্যদিকে সাথীরও একটা সীমাবদ্ধতা আছে। সে হয়তো সত্যিই সরল, কিন্তু তার সরলতা মাঝে মাঝে এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে অন্যরা অস্বস্তি বোধ করছে। শিশিরকে রাতের বেলা কলা আনতে বলা, তার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠভাবে মিশে থাকা, নিজের নিরাপত্তার জন্য তার উপর খুব বেশি নির্ভর করা, এসব ঘটনাকে সাথী হয়তো স্বাভাবিকভাবে দেখছে। কিন্তু একজন বিবাহিত পুরুষের পরিবারে এগুলো ভুলভাবে ইন্টারপ্রেট হওয়া খুবই সম্ভব। এখানে সাথীরও আরও সামাজিক সচেতন হওয়া দরকার ছিল। সে যদি বুঝতে পারত তার আচরণ অন্যদের চোখে কিভাবে দেখা হচ্ছে, তাহলে অনেক সমস্যা এড়ানো যেত। আর শিশিরের ভুল আরও বড়, কারণ সে বয়সে আর অভিজ্ঞতায় সাথীর চেয়ে বেশি পরিণত। সে বুঝতে পারার কথা যে একজন অসহায় মেয়েকে সাহায্য করা আর তাকে নিজের ব্যক্তিগত পরিসরে অতিরিক্ত জায়গা দেওয়া এক জিনিস নয়। শিশিরের উচিত ছিল সাথীর নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু পাশাপাশি পরিষ্কার বাউন্ডারি তৈরি করা। এতে সাথীরও নিরাপত্তা থাকত এবং পরিবারের সন্দেহও কমত। কিন্তু সে সেটা করতে পারেনি। আর যখন একটি পরিবারে বাউন্ডারি পরিষ্কার থাকে না, তখন মিসআন্ডারস্ট্যান্ডিং প্রায়ই নিশ্চিত। এদিকে পরিবারের বড়রাও পুরোপুরি নির্দোষ নয়। তারা কেউ সাথীকে বের করে দিতে চাইছে, কেউ রাখতে চাইছে, কিন্তু কেউ শুরুতেই একটা পরিষ্কার সিদ্ধান্ত নিচ্ছে না। ফলে সাথী নিজেও বুঝতে পারছে না তার অবস্থান কী। সে কি অতিথি, পরিবারের সদস্য, শিশিরের দায়িত্ব, নাকি সাময়িকভাবে আশ্রয় পাওয়া একজন মানুষ? এই অস্পষ্টতাই সবকিছু আরও জটিল করেছে।
এখন ক্লাইম্যাক্সের সবচেয়ে বড় প্রশ্ন, সাথীকে সত্যিই এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত? মানবিক দিক থেকে দেখলে না, কারণ সে বিপদে পড়ে এসেছে এবং তার নিজের নিরাপদ আশ্রয় নেই। কিন্তু একই সঙ্গে পরিবারের মধ্যে যদি তার উপস্থিতি প্রতিদিন নতুন সংঘর্ষ তৈরি করে, তাহলে সমস্যার একটা বাস্তব সমাধানও দরকার। সবচেয়ে ভালো সমাধান হতে পারত সাথীর জন্য আলাদা নিরাপদ থাকার ব্যবস্থা করা, তার পড়াশুনোর ব্যবস্থা করা, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা এবং শিশিরের সঙ্গে তার সম্পর্কের পরিষ্কার সীমা নির্ধারণ করা। তাহলে কারোর সম্মান নষ্ট হতো না। কিন্তু নাটকের চরিত্রগুলো সেই র্যাশনাল সলিউশনের দিকে না গিয়ে আবেগের পক্ষে চলে যাচ্ছে। আর আবেগ যখন যুক্তিকে হারিয়ে দেয়, তখন ছোট সমস্যাও বড় সিদ্ধান্তে পরিণত হয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল, নরিন যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় করছে সেটাই হয়তো শেষ পর্যন্ত ঘটতে পারে। সে ভয় করছে আলিফ বা শিশিরের সঙ্গে অন্য কোনো নারীর ইমোশনাল কানেকশন তৈরি হচ্ছে, কিন্তু তার নিজের অতিরিক্ত সন্দেহ, রাগ এবং নিয়ন্ত্রণের আচরণই পরিবারের পুরুষ সদস্যদের তার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। অর্থাৎ যেটা থেকে বাঁচতে চাইছে, নিজের আচরণ দিয়েই হয়তো সেটাকে আরও কাছে নিয়ে আসছে। এটাই চরিত্রটির সবচেয়ে ট্র্যাজিক দিক। ভালোবাসার নামে অতিরিক্ত নিয়ন্ত্রণ কখনো কখনো ভালোবাসাকেই দুর্বল করে দেয়। আর সাথীর ক্ষেত্রেও একটা প্রশ্ন থেকে যায়, সে কি সত্যিই শুধু সাহায্যপ্রাপ্ত একজন গ্রামের মেয়ে, নাকি তার নিজের মনেও শিশিরকে নিয়ে এমন কিছু অনুভূতি তৈরি হয়েছে যেটা সে এখনও পুরোপুরি বুঝতে পারেনি? তার কথাবার্তায় যে ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখা যাচ্ছে, সেটা নিছক কৃতজ্ঞতা নাকি তার চেয়ে বেশি কিছু? এই প্রশ্নের উত্তর গল্পকে আরও গভীর করে তুলছে। তবে একটা বিষয় পরিষ্কার, এই পরিবারের কেউই পুরোপুরি নির্দোষ নয়। নরিনের সন্দেহ ভুল পথে গেছে, সাথীর সীমারেখা বোঝার ঘাটতি আছে, শিশির অতিরিক্ত দায়িত্ব নিয়েছে, আলিফ সময়মতো শক্ত অবস্থান নিতে পারেনি, আর পরিবারের বড়রা সমস্যাগুলোকে শুরুতেই পরিষ্কারভাবে সমাধান করতে পারেনি। তাই এই ক্লাইম্যাক্সকে শুধু কে খারাপ দিয়ে বিচার করলে গল্পের আসল সৌন্দর্যটাই হারিয়ে যাবে। এটা আসলে একটা ফ্যামিলি কনফ্লিক্ট, যেখানে প্রত্যেকে নিজের জায়গা থেকে কিছুটা সত্যি, আবার নিজের আচরণে কিছুটা ভুল। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ভুলগুলো থেকে শেষ পর্যন্ত কেউ শিক্ষা নেয় কিনা। কারণ সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা ঝগড়ার সময় হয় না, আসল পরীক্ষা হয় ঝগড়ার পর। মানুষ তখন কি নিজের অহংকার ধরে রাখে, নাকি নিজের ভুল স্বীকার করে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে? এই প্রশ্নের উত্তরই শেষ পর্যন্ত ঠিক করবে এই পরিবারের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে এই নাটকটাকে যদি শুধু একটা পারিবারিক ঝগড়ার গল্প হিসেবে দেখি, তাহলে হয়তো গল্পটার আসল দিকটা আমরা মিস করব। কারণ এখানে সাথী, নরিন, শিশির কিংবা আলিফ কেউই একাই সমস্যার কারণ নয়। আসল সমস্যা তৈরি হয়েছে অবিশ্বাস, অহংকার, ভুল বোঝাবুঝি আর যোগাযোগের অভাব থেকে। সাথী যখন এই পরিবারে আসে, তখন সে মূলত একজন বিপদে পড়া মানুষ। গ্রামের একটা মেয়ে শহরে এসে নতুন পরিবেশে পড়ে যায়। সে এখানকার নিয়মকানুন বোঝে না, মানুষের আচরণের সূক্ষ্ম পার্থক্যও বোঝে না। তার কাছে কেউ একটু ভালো ব্যবহার করলে সে তাকে আপন মনে করে ফেলে। এই জায়গাটা সাথীর চরিত্রের সবচেয়ে মানবিক দিক। সে হয়তো অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু মানুষের ভালোবাসা আর সাহায্যকে সে খুব সহজভাবে গ্রহণ করে। শিশির তার পাশে দাঁড়িয়েছে, তাই শিশিরের প্রতি তার একটা আলাদা টান তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এখানেই গল্প একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, কৃতজ্ঞতা আর ভালোবাসার মধ্যে সীমারেখা কোথায়? সাথী নিজেও হয়তো সেই সীমারেখাটা বুঝতে পারছে না। তার কাছে শিশির হয়তো এমন একজন মানুষ যে তাকে বিপদের সময় বাঁচিয়েছে, আশ্রয় দিয়েছে, শহরের জীবন চিনিয়েছে, এমনকি পড়াশোনার সুযোগ দেওয়ার কথাও বলেছে। তাই তার মুখে শিশিরকে নিয়ে এত কথা আসে। কিন্তু একজন বিবাহিত পুরুষের পরিবারে এই ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে ভুলভাবে দেখা যেতে পারে। এখানে সাথীরও কিছুটা সচেতন হওয়া দরকার ছিল। তার সরলতা সুন্দর, কিন্তু সরলতা কখনো কখনো অন্যের অনুভূতিকে আঘাত করতে পারে। আর নরিন, আমার কাছে নরিন এই গল্পের সবচেয়ে কমপ্লেক্স চরিত্রগুলোর একজন। কারণ তাকে শুধু ভিলেন বানিয়ে দিলে গল্পটা খুব সহজ হয়ে যেত। নরিন ভুল করেছে, অনেক ভুল করেছে। অপমানজনক ভাষা ব্যবহার করেছে, সাথীর ওপর হাত তুলেছে, পরিবারের অনেক মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে। কিন্তু একই সঙ্গে তার ভেতরে একটা ভয় কাজ করছে। সে ভয় করছে তার স্বামীকে হারানোর।
সে ভয় করছে অন্য একজন নারী হয়তো তার জায়গা নিয়ে নেবে। সে নিজের সৌন্দর্য নিয়েও প্রশ্ন করছে। সে ভাবছে, আমার মধ্যে কি কোনো কমতি আছে? এই প্রশ্নটা আসলে তার ইনসিকিউরিটির সবচেয়ে বড় প্রমাণ। একজন মানুষ যখন নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করতে শুরু করে তখন সে নিজের মূল্য ভুলে যেতে থাকে। নরিনও সেই জায়গায় চলে গেছে। সে ভুলে গেছে একটা সম্পর্কের মূল্য শুধু সৌন্দর্য দিয়ে নির্ধারণ হয় না, শুধু টাকা দিয়েও হয় না, শিক্ষা দিয়েও হয় না। একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সম্মান, বোঝাপড়া আর পারস্পরিক দায়িত্বের ওপর। আর নরিনের সবচেয়ে বড় প্রয়োজন ছিল নিজের স্বামীর কাছ থেকে রিঅ্যাসিওরেন্স। সে যদি আলিফের কাছে শান্তভাবে বলতে পারত, তোমার কিছু আচরণ আমাকে ইনসিকিউর করে তুলছে, আমি চাই তুমি আমার অনুভূতিটা বোঝো, তাহলে হয়তো গল্পটা অন্যদিকে যেতে পারত। কিন্তু সে সেই জায়গায় না গিয়ে রাগ আর আক্রমণের পথ বেছে নিয়েছে। আর এখানেই তার সবচেয়ে বড় ভুল। আলিফের চরিত্রের দিকে তাকালে একই সমস্যা দেখা যায়। আলিফ ভালো মানুষ হতে চায়, সে সবাইকে সাহায্য করতে চায়, সে পরিবারকে একসঙ্গে রাখতে চায়। কিন্তু সে একটা জিনিস বুঝতে দেরি করেছে, সবাইকে খুশি রাখা সম্ভব নয়। একদিকে স্ত্রী, অন্যদিকে পরিবার, তারপর সাথী, তারপর নিজের ভবিষ্যৎ। সব দিক সামলাতে গিয়ে সে অনেক সময় কোনো দিকেই পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারছে না। একজন মানুষ যখন কনফ্লিক্ট এড়াতে গিয়ে বারবার কম্প্রোমাইজ করে তখন অনেক সময় কনফ্লিক্ট আরও বড় হয়। আলিফের ক্ষেত্রেও তাই হয়েছে। তার উচিত ছিল শুরুতেই পরিষ্কার বাউন্ডারি তৈরি করা। সাথী থাকবে, ঠিক আছে, কিন্তু তার থাকার ব্যবস্থা কী হবে? কার দায়িত্বে থাকবে? কার সঙ্গে কোথায় যাবে? কতদিন থাকবে? পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার সম্পর্ক কী হবে? এসব যদি আগে থেকেই পরিষ্কার করা হতো তাহলে এত ভুল বোঝাবুঝি তৈরি হতো না। এবার শিশিরের কথা। শিশিরের চরিত্রে মানবিকতা আছে। সে একজন বিপদে পড়া মানুষকে সাহায্য করেছে, এটা অবশ্যই ভালো দিক। কিন্তু ভালো মানুষ হওয়া আর সব পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া এক জিনিস নয়। শিশিরকে আরও সচেতন হতে হতো, কারণ সে জানে তার স্ত্রী নরিন খুব সেন্সিটিভ। সে জানে তাদের সম্পর্কের মধ্যে আগে থেকেই সমস্যা আছে। এই অবস্থায় সাথীর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা, ইভেন যদি তার উদ্দেশ্য খারাপ না হয়, ভুল বোঝাবুঝি তৈরি করবেই। তাই শিশিরের উচিত ছিল সাথীকে সাহায্য করা, কিন্তু ইমোশনাল বাউন্ডারি বজায় রাখা। এখানে নাটকের একটা বড় শিক্ষা আছে। আপনার ইন্টেনশন ভালো হলেই আপনার অ্যাকশন সবসময় সঠিক হয় না। আপনি কী উদ্দেশ্যে কিছু করেছেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কাজের ইম্প্যাক্ট কী হয়েছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। আর এই নাটকের সবচেয়ে ভালো দিক হল এটি কোনো চরিত্রকেই পুরোপুরি সাদা বা কালো করে দেয়নি। প্রত্যেকের মধ্যে ভালো এবং খারাপ দুই দিকই আছে। এটাই গল্পটাকে বাস্তব মনে করায়। এখন আসি পরিবারের বড়দের কথায়। তারা অনেক সময় সমস্যাটা থামানোর চেষ্টা করেছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা সাথীকে বাড়ি থেকে বের করে দাও এই সহজ সমাধানের দিকে যেতে চেয়েছে। কিন্তু কাউকে সরিয়ে দেওয়া সবসময় সমস্যার সমাধান নয়। সাথী চলে গেলে নরিনের ইনসিকিউরিটি কি শেষ হবে? আলিফ আর নরিনের ঝগড়া কি বন্ধ হবে? পরিবারের ভেতরের পুরনো সমস্যাগুলো কি মুছে যাবে? সম্ভবত না, কারণ সাথী ছিল ট্রিগার, কিন্তু মূল সমস্যা আরও পুরনো। এখানে নাটকটি আমাদের বাস্তব জীবন সম্পর্কেও একটা বড় কথা বলে। অনেক পরিবারে দেখা যায় কোনো একটা মানুষকে সব সমস্যার জন্য দায়ী করা হয়। ও আসার পর থেকেই সব সমস্যা, ওর জন্যেই সংসারে অশান্তি, ও না থাকলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো সমস্যাটা আগে থেকেই ছিল, নতুন মানুষটা শুধু সেটাকে প্রকাশ করে দিয়েছে। এই গল্পের ক্ষেত্রেও আমার মনে হয়েছে ব্যাপারটা অনেকটা এমনই। তাহলে নাটকটি কতটা সফল? গল্পের সবচেয়ে বড় শক্তি হল এর ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক কিভাবে ধীরে ধীরে জটিল হচ্ছে সেটা গল্পের মূল আকর্ষণ। বিশেষ করে নরিনের জেলেসি আর ইনসিকিউরিটি দর্শকের মধ্যে রিয়াকশন তৈরি করতে পারে। কারোর কাছে নরিন বিরক্তিকর মনে হবে, আবার কেউ হয়তো তার কষ্টটা বুঝতে পারবে। সাথীকেও কেউ ইনোসেন্ট মনে করবে, আবার কেউ তার কিছু আচরণকে সন্দেহজনক মনে করবে। আর এই দুই ধরনের ইন্টারপ্রিটেশন তৈরি হওয়াটাই গল্পের বড় সাফল্য। তবে গল্পের কিছু জায়গায় চরিত্রগুলোর আচরণ আরও বাস্তবসম্মতভাবে ডেভেলপ করা গেলে ইমোশনাল ইম্প্যাক্ট আরও শক্তিশালী হতে পারত। বিশেষ করে কিছু কনফ্লিক্ট খুব দ্রুত এসকালেট করেছে। কথার ঝগড়া থেকে শারীরিক সংঘর্ষ, এই পরিবর্তনটা আরও ধীরে বিল্ড আপ করা গেলে দর্শক চরিত্রগুলোর মানসিক অবস্থার সঙ্গে আরও গভীরভাবে কানেক্ট করতে পারত। তারপরেও ওভারঅল হিসাবে গল্পটি একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে,
ভালোবাসা যদি বিশ্বাস ছাড়া হয় তাহলে সেটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে পরিণত হয়, আর বিশ্বাস যদি সীমারেখা ছাড়া হয় তাহলে সেটাও সমস্যার কারণ হতে পারে। তাই হেলদি রিলেশনশিপের জন্য ভালোবাসা যেমন দরকার, তেমনি দরকার রেসপেক্ট, কমিউনিকেশন আর বাউন্ডারি। আমার ফাইনাল ভার্ডিক্ট, আমি এই গল্পটাকে শুধু প্রেমের গল্প বলবো না, এটা আসলে একটা ফ্যামিলি রিলেশনশিপ ড্রামা, যেখানে ভালোবাসার সঙ্গে ইনসিকিউরিটি, দায়িত্বের সঙ্গে বাউন্ডারি আর সরলতার সঙ্গে সামাজিক বাস্তবতার সংঘর্ষ দেখানো হয়েছে। সবচেয়ে বড় শিক্ষা হলো, কাউকে ভালোবাসেন বলে তাকে নিজের সম্পত্তি ভাববেন না, কাউকে সাহায্য করছেন বলে তার সঙ্গে সব সীমারেখা ভুলে যাবেন না, আর কাউকে সন্দেহ করছেন বলে তার সম্মান নষ্ট করবেন না। কারণ একটা সম্পর্ক ভাঙার জন্য সবসময় বিশ্বাসঘাতকতা দরকার হয় না। কখনো কখনো বারবার সন্দেহ করাই যথেষ্ট, কখনো অতিরিক্ত নিয়ন্ত্রণই যথেষ্ট, আবার কখনো নিজের ভুল স্বীকার না করাটাই যথেষ্ট। আমার মতে এই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন সাথীকে নিয়ে নয়। প্রশ্নটা হলো, নরিন কি শেষ পর্যন্ত নিজের ইনসিকিউরিটি বুঝতে পারবে? আর শিশির কি বুঝতে পারবে ভালো উদ্দেশ্য থাকলেও কিছু বাউন্ডারি বজায় রাখা জরুরি? আর আলিফ কি শেষ পর্যন্ত নিজের পরিবারের সামনে পরিষ্কার একটা সিদ্ধান্ত নিতে পারবে? আর সাথী, সেই কি সত্যি শুধু একজন অসহায় মেয়ে, নাকি তার মনেও এমন কিছু অনুভূতি তৈরি হয়েছে যার পরিণতি ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তরই গল্পটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আপনার জায়গায় যদি নরিন থাকতেন, তাহলে সাথীর আচরণ দেখে আপনারও কি সন্দেহ হতো, নাকি আপনি মনে করতেন নরিন অযথাই বিষয়টাকে বড় করছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার কাছে যদি মনে হয় নাটকের কোনো চরিত্রের আচরণের পেছনে আরও কোনো হিডেন মিনিং আছে, সেটাও কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং এমন বেঙ্গলি নাটক রিভিউ ও স্টোরি অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কারণ গল্প শেষ হলেও গল্পের আসল অর্থ নিয়ে আলোচনা এখানেই শেষ নয়।